কিভাবে কাজে লাগাবেন, এই পথগুলো বের করতে হয়। আইনি সহযোগিতা কিভাবে দিতে হয়, ফিল্ডে কিভাবে সহযোগিতা দিতে হয়, আমাদের বেসামরিক প্রশাসনের এরা কিভাবে সামরিক বাহিনীকে কাজে লাগাবেন, এই পথগুলি নতুন নতুন পথগুলি, বাস্তব পথ, আইনি পথ দুটাই বের করতে হয়। বা আমাদের মানুষের সমস্যা যদি সমাধান হয়, আমার 35 জন উপদেষ্টা হলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু আপনি দেখবেন এই উপদেষ্টারা বলে যে না না আর উপদেষ্টা নেওয়া যাবে না, আর উপদেষ্টা নিলে ওদের ভাগে কম পড়বে। মন্ত্রণালয় একটা চালানোর ক্ষমতা নাই, মন্ত্রণালয় নিয়ে বসে আছে 3টা। এমপি এখনো বলছে যে ডক্টর ইউনূসের কারণে, শুধু ডক্টর ইউনূসের কারণে এই গভর্নমেন্টে, ডক্টর ইউনূসের কারণে বিএনপি সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করতে, সমস্ত বহু অপমান অপদস্থমূলক পরিস্থিতি আছে, তারপরেও বিএনপি সেইগুলোকে মুখ বুঝে সহ্য করছে শুধুমাত্র ডক্টর ইউনূসের সম্মানের দিকে তাকিয়ে। এবং মানুষের যে স্যাক্রিফাইস, মানুষের যে আত্মত্যাগ, মৃত্যুর, রক্তদান, এগুলোর দিকে তাকিয়ে বিএনপি, আর না হলে এইটা সরকার হিসাবে সঠিকভাবে চলছে না। আমি আপনাকে বলছি, আপনি দ্রব্যমূল্য, মানুষ চায় না দ্রব্যমূল্য, আপনি চায়, মানুষ চায় রাস্তাঘাট। আপনারা আন্দোলনে নামবেন, মানে যদি সঠিক সময়ে নির্বাচনী ঘোষণা না দেয়, আমি আপনাকে বলি আন্দোলন না, ঠিক কর্মসূচি ঘোষণা দিবেন। আপনাকে জিজ্ঞেস করেন যে এখানে দুইজনই তো আইনবিদ, এখানে লয়ার, একজন ল প্র্যাকটিস বিচার করেছে, একজন লয়ার। একটা ইয়ার মধ্যে, চুক্তির মধ্যে, চুক্তিপত্রের মধ্যে কতগুলো রিটেন কন্ডিশন থাকে, কতগুলো ইমপ্লাইড কন্ডিশন থাকে। আমরা অব্যক্ত এবং অব্যক্ত কন্ডিশন থাকে। অব্যক্ত কন্ডিশন হচ্ছে যে আমি আপনার বাসায় গেলে আপনি যদি আমার ডেকে নেন আপনার বাসায়, আপনি আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন না যতক্ষণ পর্যন্ত আমি কোনো খারাপ কাজ না করি। তো এইগুলো হলো ইমপ্লাইড কন্ডিশন। আপনাকে আমি আসসালামু আলাইকুম বলি, এটা ইমপ্লাইড কন্ডিশন, অব্যক্ত কন্ডিশন। তো এই বিপ্লবোত্তর গণঅভ্যুত্থান্তর পরিস্থিতিতে মানুষ মনে করতো যে দ্রব্যমূল্যের দাম কমবে। ইভেন শেখ মুজিবের 15ই আগস্টে শেখ মুজিবের মৃত্যুর পরের দিন সমস্ত জিনিসপত্রের দাম কমে গিয়েছিল। জিজ্ঞেস করেন, দুইজনকে জিজ্ঞেস করেন, এরা কেউ তো নাবালক ছিলেন না, আমার মনে আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিপ্লবোত্তর পরিস্থিতিতে যা হওয়া দরকার মানুষের এক্সপেকটেশন অনুযায়ী, যেমন ল ভালোভাবে চলবে, এই সময় আইন মন্ত্রণালয় রাষ্ট্র চালায়, এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্র চালায়, এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় খুব কোঅপারেশনের মধ্য দিয়ে অন্যান্যদের সাহায্য নিয়ে, অন্যান্য প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে, যেমন সেনাবাহিনীর সাহায্য নিতে হয়। যেহেতু আপনার পুলিশ ফেল করে গেছিল 5ই আগস্ট, তো সেনাবাহিনী মাঠে আছে, এদেরকে কিভাবে কাজে লাগাবেন, এই পথগুলো বের করতে হয়। আইনি সহযোগিতা কিভাবে দিতে হয়, ফিল্ডে কিভাবে সহযোগিতা দিতে হয়, আমাদের বেসামরিক প্রশাসনের এরা কিভাবে সামরিক বাহিনীকে কাজে লাগাবেন, এই পথগুলি নতুন নতুন পথগুলি, বাস্তব পথ, আইনি পথ দুটাই বের করতে হয়। তো এই জন্য আমি আপনাকে বলছি এই কাজগুলি হচ্ছে না, যার কারণে আমি আপনাকে বলছি যে এই কারণে আমরা 3 মাস তো পেরিয়েছে, 3 মাস পার হওয়ার পরে আমরা হয়তো আরো কিছুদিন দেখবো, যখন জনগণের অধিকারের জন্য আমরা 16 বছর আন্দোলন করেছি, আমরা জনগণের অধিকারের জন্য জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপোষ হবে না, জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপোষ হবে না। আমরা বারবার বলছি, আমি শেষ করছি, আমরা বারবার বলছি আরো যোগ্য মানুষকে উপদেষ্টা পরিষদের জায়গা দেয়। কি করছে, এখানে থার্ড ক্লাস কম্পার্টমেন্টের একটা গল্প আছে। থার্ড ক্লাস কম্পার্টমেন্টে কিছু লোক দাঁড়িয়ে থেকে, 5-7 জন গেইটে দাঁড়িয়ে থেকে, যখনই কেউ নতুন উঠতে চায় বলে না 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 ভেতরে জায়গা নাই, ভেতরে জায়গা নাই। এইখানে কয়েকজন দাঁড়িয়ে আছে অযোগ্য উপদেষ্টা, এরা বলে যে না 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 ভিতরে জায়গা নাই, ভিতরে জায়গা নাই, আর লোকের দরকার নাই। কিন্তু ও কিন্তু চালাতে পারছে না, ও কিন্তু চালাতে পারছে না। আমার রাষ্ট্রের জন্য উপদেষ্টা যদি আরো 10 জন উপদেষ্টা যুক্ত করা হয়, আরো 15 জন যুক্ত করা হয়, 35 জন উপদেষ্টা করা হয়, আমার রাষ্ট্রের জন্য এটা কোন বিষয়? আমার রাষ্ট্রের সক্ষমতা, উৎপাদনশীলতা যদি বাড়ে, আমার রাষ্ট্রের যদি মানুষের উপকার হয়, মানুষের যদি শ্রম ঘন্টা বেঁচে যায়, বা আমাদের মানুষের সমস্যা যদি সমাধান হয়, আমার 35 জন উপদেষ্টা হলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু আপনি দেখবেন এই উপদেষ্টা বলে যে না না আর উপদেষ্টা নেওয়া যাবে না, আর উপদেষ্টা নিলে ওদের ভাগে কম পড়বে। মন্ত্রণালয় একটা চালানোর ক্ষমতা নাই, মন্ত্রণালয় নিয়ে বসে আছে 3টা 4টা 5টা, নড়তে পারে না, উঠতে চেয়ার থেকে উঠতে লাগে 5 মিনিট, বসতে লাগে 3 মিনিট। তো এই লোকগুলি হাঁটতে পারে না, বাজারে যেতে পারে না, তো মার্কেট পরিদর্শন যেতে পারে না, এই লোকগুলি বলে না না আর কোন লোকের দরকার নেই।
সরকারের ব্যয় বেড়ে যাবে। তো আমি বলছি যে এই থার্ড ক্লাস কম্পার্টমেন্টের যে কালচারটা, এই কালচার থেকে ডক্টর ইউনূসের সরকারকে বেরোতে হবে যদি তিনি সফল হতে চান। আমরা চাই তিনি সফল হন, কিন্তু কেউ যদি নিজে সফল হতে না চায় তাহলে আমাদের দুর্ভাগ্য। আমি বলি যে এক নম্বর হচ্ছে, পৃথিবীতে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে একনায়ক এবং ফ্যাসিস্টদের জন্য দুইটা পরিণতি বরাদ্দ আছে। এক নম্বরটার নাম হচ্ছে মৃত্যু, আর দুই নম্বরটার নাম হচ্ছে দেশ ছেড়ে পলায়ন। শেখ মুজিব এবং তার কন্যার জন্য প্রথম পরিণতি, দ্বিতীয় পরিণতি বরণ করেছেন। এই পরিণতি ঐতিহাসিক। এই পরিণতির মধ্য দিয়ে শেখ মুজিব এবং তার কন্যা তো দূরের কথা, তাদের উত্তরসূরিরা আর বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ তাজউদ্দিন আহমেদের বড় কন্যা আপনি দেখবেন তিনি এসে সাক্ষাৎকার দিয়েছেন ৭৫ পরে তার মা জোহরা তাজউদ্দিন কেঁদে কেঁদে রাস্তায় ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ দাঁড় করিয়েছিলেন এবং হাসিনা এসে এটাকে মেসাকার করলেন। তারা এখন চিন্তা করছে যে শেখ মুজিব এবং তার পরিবারকে একেবারেই যদি আওয়ামী লীগকে শেখ পরিবার মুক্ত করা যায়, তাহলে এটাকে নিয়ে আওয়ামী লীগ যদি এটা বাংলাদেশের মানুষের কাছে আবার কেঁদে কেটে বলে যে আমরা শেখ পরিবার, শেখ মুজিব এবং তার কন্যা এবং তার উত্তরসূরিদের থেকে আওয়ামী লীগকে চিরজীবনের জন্য মুক্ত রাখবো, তাহলে হয়তো একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। তবে those who are criminal offender, তাদের প্রত্যেককেই তাদের কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি করতে হবে। এটাই আমার শেষ কথা। গণ অভ্যুত্থানের এটাই হচ্ছে প্রথম দাবি যে যে খুনি, অপরাধী, টাকা পাচারকারী, এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর না হলে যারা এই গণ অভ্যুত্থানের সাথে আমরা যারা জড়িত ছিলাম, আমাদের সবার কপালে মোটামুটি ভালো দুঃখ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।